রেকর্ডে তো দেখা খায় আপনাকে হ্যালো আমাদেরকে দেখিয়ে হ্যালো জি আপনি আসছেন ঠিক আছে আস্তে আস্তে করবো কতটুকু আছে টাকার উপরে Steroids available. Steroids
প্যারাসিটামল তো পেন দিই সিলিন্ডার স্টেরয়েড আছে তো দিয়েছিল শুনছো তো দিয়েছিল সিলিন্ডার স্টেরয়েড এক্সা শুনছো না ওরাক্স স্টেরয়েড এক্সা যদি বিটি হাই যদি ওরাক্স না এই ঠিক না এটা কি হয় এটা সমস্যা একেবারে মাত্র কালকুলেশন ভাই এসে দেবে না এসে লেসিং দেবে লেসিং আমরা জিকে হাই লেসিং দেবে সেকেন্ড কাজে তো জিকে টেস্ট করবে স্টেরয়েড মানে স্টেরয়েড কাজ হবে ভালো না স্টেরয়েড তো ফাস্ট দিই স্টেরয়েড কে খাই ভালো আমি চিন্তা করি এটা লাইসেন্স লাগাইলে আমি সিভিতে বৈধ কথা ও
Assalamualaikum. Warahmatullahi
আপনার ভাই তো এই জন্য আমি লিস্টটাও দিতে পারি না এই 16 জনের শিবির মানে এগুলা তো আপনার কাছে দিয়েছিলাম আর কি 160 টাকা ফেরত দিচ্ছেন 20 টাকা করে লাগছে আচ্ছা মানে 10 টাকা করে আবার ফেরত দিয়েছেন আমার এই আপনি এটা চালাইছেন আপনি এই শিফটে আইছেন শিববির আহমেদ আসেনি ওই আসতেছে ওখান থেকে কে কে নিয়েছে ওখানে নাম লেখা আছে সব হ্যাঁ হ্যাঁ শিট দিয়ে দিছি বাকি যারা পায়নি তাদেরকে দিয়ে দিচ্ছি যারা পাননি দিব লাস্টে দিই দেখেন আমরা ফার্মাকোলজি পড়তেছিলাম কোনটা পর্যন্ত পড়া হয়েছে বই বের করেন বই ব্যথানাশক অ্যানালজেসিক পড়তেছিলাম আমরা আইবুপ্রোফেন আইবুপ্রোফেন শেষ হয়ে গেছে এখন এসপিরিন পড়ানো হয়েছে দেখেন বই সবার কাছে আছে হ্যাঁ 111 হ্যাঁ এসপিরিন ট্যাবলেট এসপিরিন কি ট্যাবলেট ফর্মে পাওয়া যায় ঠিক আছে আর এটা কি কোন গ্রুপ পড়তেছি আমরা ব্যথানাশক অ্যানালজেসিক ঠিক আছে অ্যানালজেসিকের আমরা আইবুপ্রোফেন প্যারাসিটামল এগুলো শেষ করেছি আজকে আমাদের এসপিরিনের ইন্ডিকেশন এসপিরিন কি ইন্ডিকেশন ফিভার যে কোনো ধরনের জ্বর এবং ব্যথা উপশমের জন্য যে কোনো ধরনের জ্বর এবং ব্যথা উপশমের জন্য বুঝতে পারছেন এরপরে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস স্পন্ডাইলাইটিস মানে কি আর্থ্রাইটিস মানে কি হাড়ের জোড়ায় প্রদাহ আর্থ্রাইটিস আর অস্টিও আর্থ্রাইটিস মানে বাত ব্যথা এরপরে স্পন্ডাইলাইটিস এরপরে কি স্পন্ডাইলাইটিস তারপরে আছে কি পেশি ব্যথা দাঁত ব্যথা
হৃদরোগের রক্তনালী রক্ত জমাট বাঁধা দূর করার লক্ষ্যে স্ট্রোক চিকিৎসা ও প্রতিরোধে এই অ্যাসপিরিন ব্যবহার করা হয়। বুকে ব্যথা পড়ানো হয়েছিল? চেস্ট পেন পড়াইছি না? চেস্ট পেনের অ্যাসপিরিনের ব্যবহার আছে। ঠিক আছে, তাহলে চেস্ট পেনে আমরা অ্যাসপিরিন কি করতে পারি? ব্যবহার করতে পারি। ঠিক আছে, এরপরে দেখেন সতর্কতা। কন্ট্রা ইন্ডিকেশন। এরপরে এটা শেষ করে আমরা ইয়াতে যাব, শিটে যাব। শিট আপনাদেরকে বুঝিয়ে দেবো সবাই যারা যারা ইয়া করছেন। কন্ট্রা ইন্ডিকেশন আজকে আমরা ইয়াটা শেষ করি, অ্যানালজেসিকটা। ঠিক আছে, ঠিক নিচে রাখেন। কন্ট্রা ইন্ডিকেশন মানে কি? কন্ট্রা ইন্ডিকেশন মানে কি? যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এতক্ষণ বললাম ইন্ডিকেশন, এখন আসলো কি? কন্ট্রা ইন্ডিকেশন। কন্ট্রা ইন্ডিকেশন। হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া, যাদের রক্ত জমাট বাঁধে না, যাদের রক্ত হ্যাঁ, তাই সেই রুগীদের ক্ষেত্রে মানে যারা রক্তক্ষরণ হয়, রক্ত জমাট কম বাঁধে আর কি, সেই রুগীদের ক্ষেত্রে আমরা অ্যাসপিরিন ব্যবহার করতে পারবো না। হিমোফিলিয়া অ্যাসপিরিন কি করে? রক্ত জমাট বাঁধা দূর করে, আর ওর এমনি রক্ত জমাট বাঁধে না, তখন ওই রুগীদের ক্ষেত্রে অবশ্যই দেওয়া যাবে না। যারা যেই রুগীরা বলবে যে আমার রক্ত জমাট বাঁধে কম, সেই রুগীদের ক্ষেত্রে অ্যাসপিরিন ব্যবহার করা যাবে না। এবারে পেপটিক আলসার ডিজিজ মনে আছে? পেপটিক আলসার ডিজিজ কাকে বলে? তারপরে 1 বছরের কম বয়সের শিশু। এরপরে সাইড ইফেক্ট মানে ব্যবহার করলে কি কি সমস্যা হবে, হইতে পারে। 1 অ্যাজমা আছে, শ্বাসকষ্ট, বমি ভাব, বমি, ক্ষুধামন্দা, বুক জ্বালা পড়া, অন্ত্র ফুটো হয়ে যায়, পারফোরেশন যেটাকে বলি, অন্ত্র ফুটো হয়ে যাওয়া, অর্থাৎ যে খাদ্যনালী আছে এই খাদ্যনালী ফুটো হয়ে যেতে পারে, এটা সাইড ইফেক্ট। ঠিক আছে, ফুটো হতে পারে। রক্তপাত বৃদ্ধি পাওয়া, রক্তপাত বৃদ্ধি করে যে হেমোফিলিয়া, যারা রক্ত জমাট বাঁধে না, সেই ক্ষেত্রে রক্তপাত হইতেছে। অ্যাসপিরিন যদি সেই রুগী খায় থাকে তাহলে তার রক্তপাত কি হবে? বৃদ্ধি পাবে। মনে করেন আপনার কাইটা গেছে, এই রোগীকে ব্যথা মনে করে ব্যথার ওষুধ দিই আমরা, দিই না? এখন যদি অ্যাসপিরিন দিন তাহলে তার রক্তপাত বাড়বে না কমবে? বেড়ে যাবে। স্যার দেওয়ার আগে রোগীকে কি জিজ্ঞেস করতে হবে? মানে উনি আসবে, আসলে ওনার দিব, তো সেই ক্ষেত্রে ওনাকে কি জিজ্ঞেস করতে হবে যে আমি যে অ্যাসপিরিনটা দিলাম আপনার কি এই সমস্যা আছে কিনা, বা এটা পারফেক্টলি গেলে স্যার দিয়ে আছে কিছু কথা আছে আপনার দেওয়ার আগেই জিজ্ঞেস করতে হবে। আপনার রক্ত জমাট বাঁধে কিনা এটা দেওয়ার পরে জিজ্ঞেস করতে দিয়ে তো আর রক্ত জমাট বাঁধে কিনা বুঝবো, তাই রোগী জানবে কি করে যে আমার রক্ত জমাট বাঁধে। ঠিক আছে, আর প্রশ্ন? আর কি? অন্তর ফুটো হয়ে যাওয়া মানে ছোট হয়ে যাওয়া, অন্তর ফুটো হয়ে যাওয়া, ছিদ্র হয়ে যাওয়া, পারফোরেশন, ছিদ্র হয়ে যাওয়া, যে রুগীদের যেই সমস্যা। ঠিক আছে, যেমন হেমোফিলিয়া, এই পেশেন্ট এরা যখন হেমোফিলিয়ার রিয়ার কেস এবং ওই রুগী জানেই তার রক্ত জমাট বাঁধতে সমস্যা। ঠিক আছে, এই রুগী, এই ধরনের রুগী এবং কেস, এরা হলো বড় ধরনের কেস, এই কেসগুলো খুব কম পাওয়া যায়। ঠিক আছে, ওরকম রুগী নিজেও জানে, মানে তার পরীক্ষা নিরীক্ষা করে বোঝা গেছে তার হিমোফিলিয়ার সমস্যা আছে। ঠিক আছে, ওই রুগীদেরকে আপনারা অ্যাসপিরিন দিবেন না, এটা জানাই থাকা লাগবে, এটা জানাই লাগবে, আপনাকে মনে রাখা লাগবে। এখানে যতগুলো পড়তেছি আমরা, যেগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আপনাকে মনে রাখা লাগবে। যেমন সাইড এফেক্ট। ঠিক আছে, একজন ব্যক্তি তার শ্বাসকষ্ট আছে, ঠিক আছে, এখন আপনি অ্যাসপিরিন দিয়েছেন, তার শ্বাসকষ্ট কি বেড়ে গেছে, তখন আপনাকে বুঝতে হবে যে এটা আসলেই অ্যাসপিরিনের আবার বেশি কাজ হয়ে গেছে। ঠিক আছে, এরকম প্রথম কয়েকটা কথাগুলো আপনাদের এটা মনে রাখতে হবে যে এই ওষুধের প্রথম ইন্ডিকেশন হলো এটা, যেমন আমি আইবুপ্রোফেন বা ডাইক্লোফেনাক পড়ি, এখানে দেওয়া নাই যে বুকে ব্যথা ব্যবহার করতে পারবেন বা রক্ত জমাট করতে ব্যবহার করতে পারবেন, এ কথা সামনে কোথাও লেখা নাই, যে কোনো অ্যালার্জি ছিল, কিন্তু এটাতে লেখা আছে। এই রেয়ারটা আপনাকে কম্পেয়ার করতে হবে। গ্রুপের এরা কি করবে, সব ওষুধে কি করবে, ব্যথা দূর করে দেবে, এখানে অ্যাসপিরিন আর কিটোরোলাকে দিতে পারবেন আপনি ট্রমাটিক যে কোনো তীব্র পেনে।
ঠিক আছে, ট্রমাটিক পেন, তীব্র ব্যথা, দাঁতের ব্যথা, এইসব ব্যথা এও কিন্তু দেওয়া যাবে, দাঁতের ব্যথা, বুঝতে পারছেন? কিন্তু ওর লেখা আছে আগে, দেখেন। তাহলে এই কম্বিনেশন করে আপনাকে ফার্মাকোলজি পড়তে হবে। ফার্মাকোলজির আপনাকে মনে রাখতে হবে কিছু ড্রাগের ইন্ডিকেশন, ড্রাগ একই, এটাও ব্যথা, তাহলে স্যার এটাও ব্যথার, তাই একটা দিলেই তাহলে হইলো, ঠিক আছে? এখন যে ব্যথাগুলো একটাই কাজ হচ্ছে না, আমরা প্যারাসিটামলে যখন কাজ হচ্ছে না তখনই না আমরা যাবো আরেক গ্রুপে, ঠিক আছে? এক গ্রুপের কাজ এখন একজনের প্যারাসিটামল তার সমস্যা, প্যারাসিটামল কি হলে দেওয়া যাবে না, কোন রোগীদের প্যারাসিটামল দেওয়া যাবে না? হ্যাঁ, জন্ডিসের রোগী আগে বলবেন, জন্ডিসের রোগী আগে বলতে হবে, ঠিক আছে? জন্ডিস যারা লিভার ডিজিজ যাদের আছে ওই রোগীদের প্যারাসিটামল কন্ট্রাইন্ডিকেট, তাদেরকে কন্ট্রাইন্ডিকেট দেওয়া যাবে না। তাহলে কি করবেন? জ্বর আইলে, জ্বর আসে না, তারা আসতে পারে, তাহলে ওই বাচ্চা কি করবেন? বা এমনও বাচ্চা আছে, এমনও মানুষ আছে প্যারাসিটামল খাওয়ার সাথে সাথে তার শরীরে অ্যালার্জি রিয়াকশন হয়, এমনও আছে। তাহলে তার তো অ্যালার্জিক রিয়াকশন, যেটা হাইপার সেন্সিটিভ তাকে দেওয়া যাবে না, তখন কি করব? হ্যাঁ, তখন আমরা আরেক গ্রুপে উপরের দিকে চলে যাব। কি করব তখন? উপরের দিকে চলে যাবে। এই হলো ফার্মাকোলজির নিয়ম। আমি আপনাদেরকে নিয়ম শিখাবো। এখানে ফার্মাকোলজির বই পড়ে আমি যদি আপনাদেরকে সময় পাইতাম 1.5 ঘন্টা, আমি বলছিলাম আমাদের শরীফ ভাই বললো, তাহলে আমি করতাম এখানে একটু নির্দেশনা দিতাম, তার সাথে সাথে একটা রোগ পড়াই দিতাম। রোগ পড়াইলে আপনার জিনিসগুলো কি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। বইটা পড়ে ফার্মাকোলজি আমি আপনাকে বুঝিয়ে দেবো যে এখানে এই কথা এইভাবে ব্যবহার করতে হবে। আর এছাড়া ওষুধের যে ওষুধগুলো গ্রুপ, কোন গ্রুপের, এতটুকু চিনলে আস্তে আস্তে ওষুধগুলো আপনি বুঝতে পারেন। যেমন অ্যানালজেসিক, এগুলোর নাম আপনাকে মনে রাখতে হবে, মুখস্থ করে, ডাইক্লোফেন, কিটোরোলাক, আইবুপ্রোফেন, এসিক্লোফেনাক, ইটোরোকক্সরিপ, টেনেক্সিকাম, ঠিক আছে? এই ওষুধগুলো কিসের ওষুধ? এনএসএআইডি বা আমরা যেগুলোকে বলি অ্যানালজেসিক ওষুধ। এই ওষুধগুলো আপনাকে এনএসএআইডি, এই ওষুধগুলো আপনাকে মনে রাখতে হবে। এই পর্যন্ত আপনাকে মনে রাখতে হবে। তারপরে আপনাকে এর ইন্ডিকেশন কোনটাতে কোনটা ব্যবহার করা যাবে, মানে কি প্রত্যেকটা প্রায় সেম দেখেন ইন্ডিকেশন। আমি পড়াইনি, তারপরে আমি আপনাদেরকে বলতেছি, ঠিক আছে? এরপরে আসেন কিটোপ্রোফেন। আছে না কিটোপ্রোফেন? এটা ট্যাবলেট। কি ফর্মে পাওয়া যায়? ট্যাবলেট ফর্মে। কি সমস্যা দেখেন? রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, এক্সেম, ডিসমেনোরিয়া মানে কি? মাসিকের ব্যথা। ডিসমেনোরিয়া মানে কি? মাসিকের ব্যথা। অপারেটিভ পেন মানে অপারেশনের পরে যে ব্যথা। হ্যাঁ, টুথ পেন মানে কি? দাঁতে ব্যথা, ইনক্লুডিং ক্যান্সার ইনক্লুডিং পেন। এই পেনটা আবার, এই ব্যথাটা যারা ক্যান্সারের রোগী, এই ক্যান্সারের রোগীদেরকেও আমরা এই কিটোপ্রোফেন দিতে পারি। এখন পর্যন্ত অন্য কোনোটাতে আমরা কিটোপ্রোফেন পাইনি। সামনে আরও ওষুধ আছে যেটা ক্যান্সারের রোগীর জন্য স্পেশাল, ব্যথা এগুলো কিছুতেই কমবে না, ওই ওষুধই দেওয়া লাগবে, বুঝতে পারছেন? এই হলো নিয়ম। কন্ট্রাইন্ডিকেশন দেখেন, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন মানে যে রোগীদের এর প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদেরকে ব্যবহার করা যাবে না। পেপটিক আলসার ডিজিজ, তারপরে আছে প্রেগনেন্সি। আমি আপনাদেরকে প্রেগনেন্সির ক্যাটাগরি বুঝাই দেব, যে ড্রাগ কোন প্রেগনেন্সি কোন ক্যাটাগরিতে চলবে এটা আমি পড়াই দেব সামনে ক্লাসে। তাহলে আমি ওই ড্রাগ সহ যে লিস্টটা পাবেন, যে গ্রুপটা পড়বো, ওই গ্রুপের আমরা গ্রুপের নামও জানবো, এর সাথে সাথে আমরা এই ওষুধটা প্রেগনেন্সিতে ব্যবহার করতে পারবো কিনা তাও জানা যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা জানবো, গ্রুপ নিয়ে আলোচনা করব, প্রেগনেন্সি ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। এটা মনে থাকে না, অনেক সময় ক্লাস শেষ হয়ে যায়, খেয়াল থাকে না, ঠিক আছে? এরপরে দেখেন সাইড ইফেক্ট, ডিসপেপসিয়া মানে কি? ক্ষুধা আর কি বদহজম যেটাকে বলে, সরি। আইনোরেক্সিয়া হলো ক্ষুধামন্দা, নাউসিয়া, ভমিটিং, হার্ট বার্ন যাদের বুক জ্বালা পোড়া করে সেই ক্ষেত্রে, ডিসকমফোর্ট, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট পেটের মধ্যে যাদের সমস্যা, ডিসকমফোর্ট মানে অস্বস্তি থাকে আর কি। তারপরে হেডেক, ইন্টেস্টাইনাল হেমোরেজ, ইনসোমনিয়া, ঠিক আছে? কি পাইছেন আপনারা? পাইছেন এটা? ইনিদ্রাহীনতা, মাথা ঝিমঝিম ভাব, আন্তিক ক্ষরণ মানে ওই যে ইন্টেস্টাইনাল থেকে পায়খানার মধ্যে দিয়ে রক্ত বের হইতেছে, এটাকে বলা হয় আন্তিক ক্ষরণ, ইংরেজিতে বলা হয় ইন্টেস্টাইনাল হ্যামোরেজ,
ঠিক আছে, এই হ্যামোরেজটা বোঝা যাবে না, এই হ্যামোরেজটা বোঝা যাবে যে পায়খানার রাস্তাতে পায়খানার রং কালো হয়ে গেছে, এরকম বোঝা যাবে। সেই রুগীদের ক্ষেত্রে এই কিটোপ্রোফেন দেওয়া যাবে না, সাইড এফেক্ট হতে পারে, এই কিটোপ্রোফেন খায় সাইড এফেক্ট হতে পারে। এরপরে দেখেন গর্ভকালীন নিষেধ, এটা তো বলে দিছি, গর্ভকালীন কি নিষেধ, এটা মানে এটা হলো সি ক্যাটাগরি বা ডি ক্যাটাগরির ড্রাগ এন্ডোমেথাসন। এরপরে দেখেন কি কি নামে পাওয়া যায়, 100 mg ইনজেকশন, 100 mg IM, ট্যাবলেট 50 mg, ক্যাপসুল 100 mg, দিনে 2 থেকে 3 বার, দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারবে। এরপরে আসেন এন্ডোমেথাসন, এন্ডোমেথাসন ক্যাপসুল, প্রতি ক্যাপসুল থাকে 25 আর হলো 75, 25 অথবা 75। একই ইন্ডিকেশান, কি ইন্ডিকেশান, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, তারপরে টেনোসাইনোভাইটিস বা পিঠের নিচের দিকে ব্যথা, ডিসমোনেরিয়া দাঁতের ব্যথা, মাইগ্রেনের ব্যথা, একুইট আর্থ্রাইটিস। এখানে পরিবর্তন শুধু ওইখানে আছে, এইখানটাতে মাইগ্রেনের প্লেনে আমরা এন্ডোমেথাসন ব্যবহার করতে পারবো। এটা গত করে বললাম না, সুষম কাণ্ডতে যে হয় প্রদাহ হয়, সুষম কাণ্ডতে, এটা তো বলছি, বুঝছেন? গত ক্লাসে বলছিলাম এনকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এই যে ঘাড়, যে রোগীরা থাকে ঘাড় নিচু করতে পারে না, ঘাড় যারা নিচু করে লেখাপড়া আঁকানো কিছু করতে পারে না, গলার মধ্যে কাপ বাঁধে রাখে, ওইটাই। হ্যাঁ, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, আর ওটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওই অ্যাকুইট আর্থ্রাইটিস, অ্যাকুইট আর্থ্রাইটিস, ওটা আর্থ্রাইটিস মানে হঠাৎ করে যে তীব্র ব্যথা, জয়েন্টে পেন, অস্টিও আর্থ্রাইটিস, অ্যাকুইট আর্থ্রাইটিস হঠাৎ করে ব্যথা, অ্যাকুইট মানে হঠাৎ করে তীব্র ব্যথা, ওই জয়েন্টে যে আর্থ্রাইটিস, যেটা বাত ব্যথা বলতেছি ব্যথার, ওটাকে আমরা জব করি জয়েন্ট। হ্যাঁ, বাতের মধ্যে অনেক প্রকার। হ্যাঁ, রিউমাটয়েড অ্যাকুইট আর্থ্রাইটিস হলো জোড়ায় ব্যথা, অস্টিও আর্থ্রাইটিস ইনফ্লামেশন, হাড়ের মধ্যে ব্যথা, অস্টিও আর্থ্রাইটিস। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো বড় পেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা বড় বড় জোড়ায়, এই জোড়াগুলোতে ব্যথা হলে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর বাকি আর্থ্রাইটিস হলো বাত ব্যথা, বাত ব্যথার অস্টিও আর্থ্রাইটিস হলো হাড়ের মধ্যে যে ইনফ্লামেশন হয়, এই হাড়ের ভিতরে ইনফ্লামেশন, হ্যাঁ, এই ইনফ্লামেশনকে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস। ঠিক আছে, তারপরে দেখেন ডাইক্লোফেন, কি আছে, ডাইক্লোফেন একই ইন্ডিকেশন, ইন্ডিকেশন কি একই, সেন্স, বাতের তীব্র ব্যথা, কোমরে ব্যথা, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, বাতের তীব্র ব্যথা, দাঁতের ব্যথা এবং মৃদু ধরনের যে কোনো শৈল্য চিকিৎসা মানে সার্জান, থ্যাংক ইউ। ধাত্রী হলো গাইনি, গাইনি, আর শৈল হলো কি সার্জান, যে কোনো কাটা ছিঁড়াতে আপনি এই ডাইক্লোফেন ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন এর কন্ট্রাইন্ডিকেশন, পেপটিক আলসার ডিজিজ একই, সেম কন্ট্রাইন্ডিকেশনগুলো সেম, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, প্রেগনেন্সি। সাইড ইফেক্ট কি আছে, সাইড ইফেক্ট পরিপাক নালীর অস্বস্তি, ডাইজেশন প্রবলেম, ডাইজেশন মানে হজম প্রক্রিয়াতে যাদের সমস্যা, হতে পারে, যারা ডাইক্লোফেন খাবে তাদের হজম প্রক্রিয়াতে সমস্যা হতে পারে। এরপরে আছে পেপটিক আলসার ডিজিজ, পরিপাকের রক্তক্ষরণ, ওই তো ইন্টেস্টাইনাল হেমোরেজ, ডাইক্লোফেনের সংবাদ, হাইপার সেন্সিটিভিটি, তাদেরকে দেওয়া যাবে না। ঠিক আছে, পেপটিক আলসার ডিজিজ, অন্ত্যেসিদ্ধ, পারফোরেশন, বমি ভাব, এটা প্রত্যেকটা ড্রাগেরই সাইড ইফেক্ট একই থাকে। দেখেন কোম্পানির নাম দেওয়া আছে, কোম্পানি নাম এটা পড়ে নিন। এরপরে হলো এসিক্লোফেনাক, এরপরে কি এসিক্লোফেনাক। প্রতি ট্যাবলেট 100 mg, কত mg, 100 mg। ঠিক আছে, কি হঠাৎ
প্রচণ্ড ব্যথা, একুট পেন, মাংসপেশির ব্যথা, দাঁতে ব্যথা, হঠাৎ করে ব্যথা। সে ভালো ছিল, এখানে দেখেন পরিবর্তন হলো, এর ইন্ডিকেশন হলো হঠাৎ করে তীব্র ব্যথা, হঠাৎ করে তীব্র ব্যথা। সে ভালো ছিল অথবা অনেক ব্যথা পাইছে, এখন তো তীব্র ব্যথা করতেছে, হাতে হোক, জয়েন্টে হোক, পায়ে হোক, কোমরে হোক, এগুলো কি তীব্র, হঠাৎ করে তীব্র ব্যথা। একুট আর্থ্রাইটিস, ওই একই কথা আসে। রুইমাটয়েড আর্থ্রাইটিস, মাসিকের ব্যথা প্লাস দাঁতের ব্যথায় এসিক্লোফেনাক ব্যবহার করা যায়। ঠিক আছে, সেম কন্ট্রাইন্ডিকেশন ডাইক্লোফেনাকের মতোই, শুধু ইন্ডিকেশনের একটু পার্থক্য, আর বাকি সাইড ইফেক্টও ডাইক্লোফেনাকের মতোই সেম। ঠিক আছে, এরপরে দেখেন আছে আপনার বইয়ে আছে এটা ইটোরোকক্সিব, ইটোরোকক্সিব। ঠিক আছে, এই পেন হঠাৎ করে প্রচণ্ড ব্যথা, মনে করেন ডাইক্লোফেন খাইছে, এসিক্লোফেন খাইছে, রোলাক খাইছে, খাওয়ার পরেও ব্যথা কি হচ্ছে না, কমতেছে না, দাঁতের ব্যথা মনে করেন। সে বলছে যে আমি ডাইক্লোফেন খাইছি, বা আপনি দিয়েছেন রোলাক, ডাইক্লোফেন খাওয়া, সার কাম হচ্ছে না, তখন আপনাকে কোথায় আসতে হবে, ইটোরোকক্সিব, ইটোরিক্স বিভিন্ন নামে পাওয়া যায়। ইটোরিকক্সিব। ঠিক আছে, এটা হলো গ্রুপ, বিভিন্ন নামে পাওয়া যায়, ইটো নামে পাওয়া যায়, ইটোরিক্স নামে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়। এখানে যে কোনো তীব্র ব্যথা, লাস্টে মাসিকের ব্যথা ভিসেট দিছেন, প্যারাসিটামল দিছেন, কোনো ব্যথায় কাজ করতেছে না, কোনো ট্যাবলেটই কি করতেছে না, কাজ করতেছে না। এখন চলে আসবেন আপনি কোথায়, ইটোরিক্সে। ঠিক আছে, ইটোরিক্সে পোস্ট অপারেটিভ ব্যথাতেও দেওয়া যায়, কি করা যায়, ব্যবহার করা যায়। দেখেন কন্ট্রাইন্ডিকেশন, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, লিভার ডিজিজ, বোঝা গেছে কোন ডিজিজ, লিভার ডিজিজে এটা দেওয়া যাবে না। আর ইন্টেস্টাইনাল হেমোফিলিয়া বা ইন্টেস্টাইনাল হেমোরেজ, যাদের পায়খানার সাথে রক্ত যাওয়ার বা এরকম হিস্ট্রি থাকে, তাদেরকে আমরা দেব না। এরপরে দেখেন সাইড ইফেক্ট কী কী হতে পারে, অ্যাবডোমিনাল পেন, হার্ট বার্ন, লুজ মোশন, ডায়রিয়া হতে পারে, ভমিটিং, ইডিমা, চেস্ট পেন। ইডিমা বুঝেন কাকে বলে, কই আছে, পেট ব্যথা, বুক জ্বালা পড়া, পাতলা পায়খানা, ফুলে যাওয়া, ওই যে পা ফুলে যাওয়া, না কি বলছে, পা ফুলে যাওয়া, যাকে ইডিমা বলে, পা ফুলে যাওয়া ইডিমা। ঠিক আছে, এরপরে কি আছে, বুক ব্যথা, কোষ্ঠকাঠিন্য মানে কি, পায়খানা কঠিন হয়ে যেতে পারে। এই ইটোরিকক্সিব খেলে পায়খানা কি হতে পারে, কঠিন হয়ে যেতে পারে। ঠিক আছে, এরপরে আছে কি, ন্যাপ্রোক্সেন প্লাস ইসোনিপ্রাজল, ন্যাপ্রোক্সেন লেখেন আগে, ন্যাপ্রোক্সেন একই কথা, ন্যাপ্রোক্সেন আগে আছে না, ন্যাপ্রোক্সেন আগে, হ্যাঁ। দেখেন রিউমাটয়েড আর্থ্রাইটিস, একই, তীব্র বাত ব্যথা, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, টেন্ডোনাইটিস, অ্যাকাউট গাউট, মাইল্ড মডারেট পেন, প্রাইমারি ডিসমেনোরিয়া। যেই পেনগুলোতে আমরা ন্যাপ্রোক্সেন ব্যবহার করি, যেই পেনগুলোতে কোনো ধরনের ফুলে যাওয়া থাকে, মানে হঠাৎ করে পায়ের গিরা ফুলছে, অথবা তার ব্যথা আছে, অথবা ঘাড় ব্যথা, মাসেল পেন, এই পেনগুলোতে আমরা কি ব্যবহার করে থাকি, ন্যাপ্রোক্সেন ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবং তীব্র ব্যথাতেও আমরা, ঘাড়ের তীব্র ব্যথা, যে কোনো তীব্র ব্যথাতে ন্যাপ্রোক্সেন আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, কন্ট্রাইন্ডিকেশন দেখেন, ইন্টেস্টাইনাল আলসার মানে কি, ঘা, অন্তে ঘা, অর্থাৎ নাড়ির ঘা আছে যাদের। তারপরে আছে কি, লিভার ডিজিজ, ইউরিনারি ডিস্ট্রাকশন আছে, এটা আপনাদের বইয়ে
বাংলা দেওয়া আছে, বাংলা দেওয়া আছে। আচ্ছা বাংলা, সব বাংলা, ইংলিশে নোট করা। ও আচ্ছা বাংলা গুলাই আচ্ছা আচ্ছা কোথায় কোথায় ন্যাপ্রক্সেন পেট, বাংলা বই দিলে আচ্ছা আমরা বুঝে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দূরে বলে দিতেছি। এই উপাদান সমূহ যেটা বুঝবেন না জিজ্ঞেস করেন, আমি বক বক করছি, আপনারা না বুঝলে কিন্তু হবে না, বুঝলেন? আমাকে কমপ্লেন, আপনারা চাহিদা মতো কমপ্লেন করলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো। এই রসকস আপনি পাবেন নাই বই, ফার্মাকোলজিতে রসকস নাই। অ্যানাটমি যেমন রসকস কম, এই ফার্মাকোলজিতে রসকস কম। আপনার একই বান্দায় একই গান সবসময় গাইতে হবে। অ্যান্টিবায়োটিক আমি পড়াবো, দেখবেন যে সব হাত লেখা আছে, টনসিলাইটিস, কাটা ছিঁড়া গেলে, এই হইলে সেই হইলে, প্রত্যেকটা মানে প্রথম দ্বিতীয় লেখা আছে। এই ইন্ডিকেশনগুলো প্রায় কি সেম সেম, এই ইন্ডিকেশনগুলো প্রায় দেখেন প্রত্যেকটা ওয়ার্ড একই আছে, বুঝতে পারছেন? এগুলো রস কাজ বলবে স্যার একই কথা বলতেছে, এটা বইয়েই বলছে, আমার কিছু করার নেই, বুঝতে পারছেন কথা? আমার কিছু করার নাই। এই নামগুলো আপনারা মুখস্থ করেন, ঠিক আছে? কোন কোন ওষুধগুলো NSAID গ্রুপের কোন কোন ওষুধ, ঠিক আছে, যেগুলো ব্যথার মধ্যে কাজ করে। এই উপরের দিকে যত যাবেন তত ভালো কাজ করবে, বুঝতে পারছেন? উপরের দিকে যত যাবেন তত ভালো কাজ করবে। যেটা প্রথম দেওয়া আছে এর হলো প্রথম দিকের ওষুধ, তারপরে উপরে উঠবেন, তারপরে উপরে উঠবেন, তারপরে কি উপরে উঠবেন, তত ভালো। হ্যাঁ, বেতে দিতে আকাশে যেমন হতো। যত দূর আছে আর কি, এখন আরো নতুন আসতেছে, আরো নতুন ইয়ে আসতেছে, ঠিক আছে? এটা ওই আপনাদের বইতে নাই, অনেকগুলো নাই, যেমন রিল্যাক্সার ট্যাবলেট, এগুলো তো এই বইয়ে নাই, ঠিক আছে? এগুলো তো এই বইয়ে নাই, মাসুল। সম্পূর্ণ একটা বই। এখন আপনাদেরকে সংক্ষেপ আকারে এখানে আপনাদেরকে দেওয়া হয়েছে শুধু ধারণা যে কোনগুলো ড্রাগগুলো এক এক গ্রুপ, আমরা কি কি গ্রুপের ওষুধ আছে সেটা আমরা জানতে হবে আগে, ঠিক আছে? মনে করেন ওষুধ কত ধরনের, ওষুধ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। কি ধারণা? যে একটা অ্যানালজেসিক চলে গেল, ঠিক আছে? এরপরে কোন গ্রুপ আছে? অ্যান্টিবায়োটিক। কোন গ্রুপ? অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক ড্রাগগুলো কি, অ্যান্টিবায়োটিক কাকে বলে, অ্যানালজেসিক কি বুঝতে পারছেন? অ্যানালজেসিক যে ড্রাগগুলো কি করে, ব্যথা দূর করে, ব্যথার উপশম করে, ব্যথা নাশক, ঠিক আছে? এইখানে কয়েকটা প্রকার পড়লাম আমরা, কয়েকটা প্রকার পড়ছি, সে তার মধ্যে একটা প্রকার এবং আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো AIDS, ঠিক আছে? AID। এই গ্রুপ এই ড্রাগগুলো কোনগুলো নন, এই ড্রাগগুলো কিভাবে কাজ করে সেটা বললাম। এই যে প্রদাহ, স্টেরয়েড নাই কিন্তু তাতে প্রদাহ দূর হয়। কি দূর হয়? প্রদাহ দূর হয়। এই যেই জন্য প্রদাহ দূর হয়েছে। প্রদাহ মানে কি? আর্থ্রাইটিস। প্রদাহ মানে কি? প্রদাহ মানে কি? ওটা মানে গা ব্যথা। ইনফ্লামেশন। প্রদাহ মানে কি? ইনফ্লামেশন। আর আর্থ্রাইটিস মানে কি? ইনফ্লামেশন। অস্টিও আর্থ্রাইটিস মানে কি? ওই হাড়ের মধ্যে ইনফ্লামেশন। রিউমাটয়েড আর্থ্রাইটিস ইনফ্লামেশন। একুট আর্থ্রাইটিস ইনফ্লামেশন। বোঝা গেছে? হাড় ফুলে গেছে, জয়েন্ট ফুলে গেছে, বা যে কোনো ব্যথা হয়েছে, জয়েন্টে ব্যথা হয়েছে, ঘাড় ব্যথা হয়েছে, এগুলো কি ইনফ্লামেশনের কারণে আমরা মনে করি। এইখান থেকে তার কি হলো, জীবাণু প্রদাহ দূর করলো, তার সাথে সাথে কি করলো, ব্যথা উপশম করলো, ব্যথা উপশম করলো। এই ড্রাগগুলোর কথা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর এই ড্রাগগুলো কোন কোন কাজে ব্যবহার হয়, আর বাকি যে ড্রাগগুলোর কথা বলছি এগুলোতে যে ওষুধগুলো সাইড ইফেক্টগুলো খুব নর্মাল। যে ড্রাগের সাইড ইফেক্ট এগুলো প্রত্যেকটা, যেমন বমি বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঘুরে না, একটা ড্রাগ খাইতে গেলে বমি আসতে পারে, ট্যাবলেট অনেকে খাইতেই পারে না। এটাই হলো তা সেই রোগের সাইড ইফেক্ট, মানে সেই ড্রাগের কি সাইড ইফেক্ট, মানে সে ওই ওষুধ খেতে গেলে কি হতে বমি হতে পারে, ওটাই তার সাইড ইফেক্ট। মানে সে ওষুধ খাইছে, তার একটু পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে, তার লুজ মোশন হতে পারে, ঠিক আছে? যেমন গ্যাসের ওষুধ বা ইয়ার ওষুধ যারা বেশি খাবে তাদের কিডনি ডিজিজ, এই যে ইউরিন ডিস্ট্রাকশন যাদের সমস্যা, NSAID গ্রুপের ওষুধ খেলে কিডনির উপর ইফেক্ট ফেলে, এবং দীর্ঘদিন যারা খাবে তাদের কিডনি ডিজিজও হতে পারে, কিডনি ফেলারও হয়ে যেতে পারে। এখান থেকে কিডনি ডিজিজ বা কিডনি ফেলারও, যারা রেগুলারলি ডাইক্লোফেন খাইতেছে, ব্যথা আছে ব্যথার ওষুধ খাইতেছে, ব্যথা আছে ব্যথার ওষুধ খাইতেছে, এই সমস্যাগুলো কি তার হতে পারে, ঠিক আছে? এরপরে দেখেন আর কি আছে, ন্যাপ্রোক্সেন। হ্যাঁ
যেমন ডাক্তার প্রেসক্রিপশন বলছে যে উনি যেন অথবা কিলো একটা হইলো নাভা এক্সট্রা খায় হ্যাঁ কিন্তু জীবনে মিলে সদর দেখলাম যেমন একটা না খাইলে ওরা জ্বর আসে শরীরে ব্যথা হয় আবার একটা খাইলে অথবা রাতে সারাদিন ভালো যায় লিখে থেকে এখন দেখেন ওনাকে ওনার ব্যথা, তারপরে উনি কোথায় এসেছে জানেন? ওই ডাক্তারে কোথায় আসছে? প্যারাসিটামলে। কিসে আসছে? ওরই তো ব্যথা বেশি, তাইলে তো আমরা কি দিব? আমাদের চিন্তাধারা আমরা ভালো ব্যথার ওষুধ দেবো। ভালো ব্যথার ওষুধ দেবো না, তার জন্য ভালো ব্যথার ওষুধ দেওয়া যাবে না। এখন তার থাকতেই পারছে না, তার কি না হলেই নয়, তখন ওই নিচের দিকে এসে দিতে হবে, আর কিছু করার নেই। হ্যাঁ, আর কিছু করার না। এই জন্যই প্যারাসিটামল সে খাবে যখন প্রয়োজন হবে। আর ব্যথার ট্যাবলেট, প্রত্যেকটা ট্যাবলেটের কথা মনে রাখতে হবে। ব্যথার ট্যাবলেট হলে এমন জিনিস, যদি ব্যথা থাকে তাহলে খাবে, যদি ব্যথা থাকে তাহলে খাবে, আর ব্যথা নাই খাওয়ার দরকার নাই। মনে থাকবে এই কথা? আজকের কথা এই কথা মনে থাকবে। ব্যথার ট্যাবলেট দিয়েছেন, রুগীকে বলবেন যে এই ব্যথার রোলাক দিয়েছেন, এজিক্লোফেনাক যাই দিয়েছেন, বলবেন যে ব্যথা যদি কমে যায় তাহলে আর খাওয়ার দরকার নাই। ব্যথা থাকলে খাবেন, না থাকলে খাওয়ার দরকার নাই, প্রয়োজনে খাবে। ঠিক আছে, ব্যথা থাকলে। ওই জন্য ডাক্তাররা লিখে রাখে নিচে দেখবেন ব্যথা থাকলে ভরা পেটে, ব্যথা থাকলে কি ভরা পেটে। ব্যথার ট্যাবলেট আবার কি খাওয়ার নিয়ম কি? ভরা, খালি পেটে না, ভরা পেটে। ঠিক আছে, তারপরে দেখেন কি আছে? টেনোক্সিকাম। কি আছে? টেনোক্সিকাম। একই কথা লেখা আছে। অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকোলাইজিং স্পন্ডাইলাইটিস, টেন্ডোনাইটিস বুঝেন? টেন্ডনে যদি ইনফ্লামেশন হয়, টেন্ডন মানে এই যে আঙ্গুল দেখছেন, আঙ্গুলে গেলে একটা রগের মতো শক্ত দেখা যায় না? এখানে হাত দেন, এই যে, হ্যাঁ, এগুলোকে টেন্ডন বলে। হ্যাঁ, এখানেও আছে, কতগুলো আছে এখানে। প্রত্যেকটা আঙ্গুলের সাথে এক একটা কি আছে? টেন্ডন আছে। এগুলো ব্যথা হলে টেনোক্সিকাম। মনে করেন ইটোরোকসরি বা কাজ করতেছে না, তখন আমরা চলে আসি টেনোক্সিকাম। নাম শুনছেন? টিলকোটিল, গুড়ালি ব্যথা, তার ডাইক্লোফেন খাইছে, ইটোরিক্স খাইছে, কাম নাই, চলে আসেন টিলকোটিলে। ঠিক আছে, এইভাবে ব্যথার ওষুধের বেড়ে যায়। আমরা প্রথমে নিচের থেকে দেওয়া শুরু করি। তারপরে কন্ট্রাইন্ডিকেশন দেখেন। কন্ট্রাইন্ডিকেশন এখানে একটাই পরিবর্তন, ডায়াবেটিক কিডনি পেশেন্ট। ডায়াবেটিক্সে ব্রুসাইটিস, বারসাইটিস, মাসেল পেইনের কথা আর কি, মাসেল পেইনের পাশেই থাকে, ব্রুসাইটিস, বারসাইটিস, সরি। তারপরে দেখেন স্প্রেন, সন্ধি মস্কে যাওয়া, হাড়ুড্ডি কি মস্কে যায় না? জোড়া মস্কে যাওয়া, স্প্রেন, সন্ধি মস্কে যাওয়া। তারপর কন্ট্রাইন্ডিকেশন, নতুন কন্ট্রাইন্ডিকেশন, এখানে ডায়াবেটিক পেশেন্টকে দেওয়া যাবে না, আর হলো কিডনি পেশেন্টকে দেওয়া যাবে না। হার্ট ফেলোর প্রেগনেন্সি পেশেন্টকে দেওয়া যাবে না। ট্যাবলেট 20 mg। এই ট্যাবলেট কত mg? 20 mg, দিনে একবার খাবার পর। ওইগুলো 2 বার এখন পর্যন্ত যা পড়াইলাম, আর এটা কয়বার? একবার। স্যার একটা কথা লেখা আছে প্রত্যেকটা ইয়াতে গর্ভকালীন অবস্থায় ব্যবহার নিষেধ। হ্যাঁ, আমি গর্ভকালীন পড়ালে আপনারা প্রত্যেকটা ড্রাগে এখানে নাই। যদি মনে করেন প্রত্যেকটা ড্রাগ ক্যাটাগরি আছে, ঠিক আছে, ড্রাগ ক্যাটাগরি আছে, এই ড্রাগ ক্যাটাগরি পড়তে গেলে আমরা তখন বুঝা ফেলবো। এবং আপনার মনে নাই, তখন ওই ওষুধটা দেখলেন, ডিমসে দেখলেন, ক্যাটাগরি দেখলেন, গুগলে সার্চ দিলেন, তার ক্যাটাগরি কি লেখা আছে, এ না, বি না, সি না, ডি না, কি লেখা আছে। আমি লিখে দিতেছি, এরপরে বুঝাইতেছি, শেষ করে এটা। ঠিক আছে, এরপরে দেখেন কি আছে? ট্রামাডল আছে। ট্রামাডল দেখছেন? মাঝারি এবং তীব্র ব্যথা। ট্রামাডল খাইছেন? নাপাডল খাইছেন? নাপাডল দেখছেন, শুনছেন, খাইছেন না? ওই নাপাডলের সাথে যেটা তো গেছে তীব্র, মাঝারি এবং তীব্র ব্যথা। ক্রনিক রোগ জনিত ব্যথা, যেমন অস্টিওআর্থ্রাইটিস, অপারেশন জনিত ব্যথা।
মাঝারি ব্যথা বলতে আমরা যেমন জ্বরের সাথে শরীর ব্যথা অত্যন্ত বেশি, জ্বরের সাথে শরীর ব্যথাটা কি থাকে, বেশি থাকে, তখন আমরা নাপাডল বা এটা ট্রামাডল বা এই ড্রাগগুলো ইউজ করে থাকি। ঠিক আছে, এরপরে দেখেন সতর্কতা, যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, মাদক, মদ, ঘুমের ওষুধের সাথে ব্যবহার করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে এটা নেশা হয়ে যাবে। তবে মাদক চিকিৎসা রোগীকে ব্যবহার করা যাবে না। বোঝা গেছে? এরপরে হলো লিভারের দীর্ঘস্থায়ী রোগ, লিভার ডিজিজ। পার্শ্ব প্রতিক্রিয়া একই কথা, এখানে শুধু মুখ শুকিয়ে যাওয়া, অবসন্নতা, সামান্য শ্বাসকষ্ট, কোষ্ঠকাঠিন্য, মুখ শুকিয়ে যেতে পারে। এই ডাক্তার খেলে কি মুখ শুকিয়ে আসতে পারে, ট্রামাডল বা নাপাডল এগুলো এই জাতীয় ওষুধ খেলে। দেখেন আবার ওই একই আরেকটা আছে ট্রামাডল প্লাস প্যারাসিটামল। আমরা ট্রামাডলের ব্যবহারটা প্যারাসিটামলের সাথে বেশি হয়, নাপাডল এগুলোই বেশি ব্যবহার হয়। আমরা ইমাডল বা ডোনিল এগুলো খুব পেন, অ্যানাডল খুব কম ব্যবহার হয়, কিন্তু নাপাডল, তারপরে ফাস্টডল, পাইরেডল বা এসিডল এগুলোতে এক্সটেন্ড বেশি ব্যবহার হয়। ঠিক আছে, ওই একই কথা, যে কোনো ধরনের মাঝারি থেকে তীব্র ব্যথা, ক্রনিক বা দীর্ঘস্থায়ী কোমর ব্যথা, অপারেশন পরবর্তী ব্যথা, অপারেশন পরবর্তী ব্যথা নাপাডল বা এই নাপাডল প্লাস প্যারাসিটামল ব্যবহার করতে পারি। তারপরে দেখেন দিনে 1 থেকে 2টা ট্যাবলেট একত্রে দিনে 4 বার, দিনে কয়বার, 4 বার খাবার পর দৈনিক 8টি ট্যাবলেটের একাধিক নয়, 8টি ট্যাবলেটের বেশি খাওয়া যাবে না। ওটা 2 বেলাও দিতে পারবেন, 3 বেলাও দিতে পারবেন, 4 বেলাও 1 ঘন্টা পর পর দিতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, ট্রামাডল আলাদা, ট্রামাডলের সাথে প্যারাসিটামল, ট্রামাডল প্লাস প্যারাসিটামলই চলে বেশি আমাদের আমরা যারা ডাক্তাররা ইউজ করে, যারা প্রেসক্রাইব করে বা ওষুধ লাগে, ট্রামাডল খুব কমই থাকে। ট্রামাডল প্যারাসিটামল যদি মাঝারি ব্যথা থাকে, মাঝারি তীব্র ব্যথা, জ্বর আছে, জ্বরের সাথে তীব্র ব্যথা, বা কোনো জায়গাতে ফুলে গেছে বা ব্যথা পাইছে এর সাথে জ্বর আছে, তীব্র ব্যথা, আমরা মাঝারি তীব্র ব্যথাতে নাপাডল, পাইরেডল, ফাস্টডল এগুলো ব্যবহার করে থাকি। যারা মনে করেন যে দামি ব্যথার ওষুধ বা ব্যথার ওষুধ এমন খায় না, তাদের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ প্যারাসিটামল ব্যবহার করা যায়। বি ক্যাটাগরি আসতেছি, আমি ক্যাটাগরি আসতেছি। এরপরে দেখেন কি কি, বমি বমি ভাব, মাথা ঘুরানো, বমি হওয়া, এগুলো হলো পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট। এরপরে আসেন ব্যাকলোফেন, এই একটা ওষুধ, কি নাম, ব্যাকলোফেন। হ্যাঁ, ব্যাকলোফেন বুকে ব্যথা, পিঠে ব্যথা, বুকে ব্যথা, সেরিব্রাল পালসি, যেটা মেরিব্রাল পালসি, কেন সেরিব্রাল পালসি হবে, সেরিব্রাল পালসি, এটা হলো সেরিব্রাল পালসি বা বেলস পালসি। যেগুলো বেলস পালসি হইলো আপনার মুখ বাঁকা হয়ে যায়, দেখছেন কিছু কিছু মানুষের হঠাৎ করে কোনো অংশ বা কোনো বাঁকা হয়ে যায়, মনে করেন মুখের মাঝে আছে হঠাৎ করে ব্যথা আছে। ঠিক আছে, এই রোগটাকে বলা হয় বেলস পালসি। কি পালসি? বেলস পালসি। এটা নার্ভের কারণে হয়। কিসের কারণে হয়? নার্ভের। আমাদের 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে, 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে, ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া। ঠিক আছে, অ্যানাটমিতে আমরা পাবো কি কি, ট্রক্লিয়ার, অপটিক নার্ভ, নাম শুনছি অপটিক নার্ভের রোগ, চোখের ডিজিজ পড়ানো হয়নি না? হ্যাঁ, শেষ করে দিয়েছি, এই শেষ করে, ও ওনাদের শেষ হয়ে গেছে। বলতেছে আপনারা সময় বাড়ান, তাইলে রোগও পড়া লাগবে আর ইয়ে পড়া লাগবে। 2:30 থেকে শুরু করে, না এখানে তো 2:30 থেকে 4:30 পর্যন্ত, 4টা পর্যন্ত করলাম, আর ওদের 4টা থেকে 5:30 পর্যন্ত করলাম। উনি আমার বললো যদি হয় 2:30 থেকে হবে না, নামাজ তো শেষ হয় 2টার আগে, জুমা পড়ায় আছে তো, রেকর্ড আছে তো, সমস্যা নেই। এটা তো এমন না, আপনাদের তো রেকর্ড থাকেই, যেটা পাবেন না সেটা সামনে থেকে রেকর্ড
শুনে নেবেন, বাস শেষ। আর যদি বুঝতে না পারেন তাহলে পরবর্তী ক্লাসে এসে জিজ্ঞাসা করবেন, কোনো সমস্যা নেই। দেখেন এটা হলো বিষয়, জি স্যার। আপনাদের বিষয়, আপনাদের জন্য আমি বলতেছি আর কি। বেলস পালসি, ওকে বলা হয় কি পালসি? বেলস পালসি বা সেরিব্রাল। ব্রেনের যে অংশগুলো আছে, এখানে ব্রেন থেকে 12 জোড়া নার্ভ বের হয়ে গেছে। যেমন অপটিক নার্ভ একটা নাম, অপটিক অকুলোমেটর, অপটিক অকুলোমেটর, এভাবে নাম আছে, ভেস্টিবুল, ভেগাস, এগুলো নাম। মানে এক একটা নার্ভ এক একটা কাজের জন্য নিয়োজিত। মাথা থেকে এ হলো মাথা, মাথার মধ্যে আর সংযোগ। যেমন অপটিক নার্ভ সংযোগ হলো চোখের দেখার সাথে, চোখের সাথে আর সংযোগ, চোখ যেটা শুনবে দেখবে ওইটাই নিয়ে চলে যাবে, ঠিক আছে? ওইটা কি করবে? ব্রেনে পৌঁছায় দিবে। ওই তারের নাম হলো অপটিক। ওই তারের নাম কি? অপটিক। তখন ব্রেন ওইটাকে ঘুরাইয়া দিবে, ব্রেন এটাকে কি করবে? ঘুরাইয়া দিবে, বা ব্রেন ওইটাকে বলবে যে এটা সালাম ভাই। বুঝতে পারছেন? আমি কিন্তু আরেকজনের নাম জানি না, মানে ওটা আমার সফটওয়্যারে ইনস্টল হয়েছে যে ওনার নাম আব্দুল সালাম। এখন আমি আপনার নাম মনে নাই, আপনার নাম আমি সফটওয়্যারে নাই আমার। তো এই যে খবর আমার একটা বস্তুকে দেখে নিয়ে যাওয়া, তারপরে সে চোখ দেখায় দিল এবং সেই সফটওয়্যারে পাঠিয়ে দিল। তখন সফটওয়্যার আমার মন, মানে যেটাকে বলি আমরা, সেই মেধায় আপনাকে বলে দেবে ওটা অমুক। তাকে খবরটা নিয়ে যেতে হবে না, দেখতেছে এটা হলো ওই অপটিক নার্ভ। তেমনি আমরা কানে শুনি অকুলোমিটার, যেটা কানে টকলেয়ার, মানে কানে কানে যে আমরা শব্দ, আমি কথা বলতেছি, আমি যদি উং চাং চুং করি তাহলে ওটা যদি আপনি শব্দ, এর কাজ হলো শব্দ নিয়ে যাওয়া। এর কাজ কি? শব্দটা নিয়ে যাওয়া, ঠিক আছে? এখন আপনার সফটওয়্যার কি চুং চাং যেটাই থাকুক আর হিন্দি থাকুক, যেটা ইনস্টল করা আছে এটাই বুঝবেন আপনি, এছাড়া কিছু বুঝবেন না। চাইনিজ এখানে দাঁড় করা রাখলে আপনি বুঝবেন কিছু? যদি কারো ইনস্টল দেওয়া থাকে, মানে ওই ভাষা যদি তার জানা থাকে, তাহলে আপনি বুঝবেন যে সে এই কথা বুঝেছে। বোঝা যাচ্ছে কথা? এরকম এই যে নার্ভগুলো আছে, তেমনি আমাদের ফেসিয়াল নার্ভ আছে। ফেসিয়ালেতে একটা নার্ভ আছে, সেই নার্ভটা কারণে আমরা যে মাসেলটা বা নার্ভটার কারণে হঠাৎ করে নার্ভটার কার্যক্রম বন্ধ হয়ে যায়, হয়ে গেলে তখন মুখ একদিকে কি হয়ে যেতে পারে? বাঁকা হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা হঠাৎ, হ্যাঁ, তখন ওইটা রুগীকে কোনো ওষুধ দেয়, মানে ওষুধ আছে যেখানে একটা স্টেরয়েড দেয় বা তার সাথে একটা ব্যথা ট্যাবলেট বা এরকম একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যায়ামটা শিখাই দেয়। ব্যায়াম যেদিকে যায় তার উল্টা পাশে একটা ব্যায়াম থেরাপি। হ্যাঁ, বাতাস থেকে গেছে। যারা সিগারেট খায়, উঠতি বয়সে বেশি ধূমপান করে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। বা যারা টেনশন করে, টেনশন থেকে বা কোনো কিছু উঠতি বয়সে এই সমস্যাটা হয়, সেরিব্রাল। তারপরে দেখেন মাংসপেশির টোন বেড়ে শক্ত হয়ে গেলে, মাংসপেশির টোন বেড়ে শক্ত হয়ে গেলে, টোন বলতে কি বুঝাইছে আপনার? মাংসপেশির টোন মানে মাসেলে যদি এই যে, মানে এগুলো এই ব্যাকলোপেনটা মাসেল রিলেটেড আর কি, মাসেলের রিলেটেড। যেমন ব্যাক পেন, যে কোনো জায়গাতে কোনো টান লাগছে, ঠিক আছে? টান লেগে মাসেলটা বা যে কাজ করার সময় টান লাগছে, অথবা অনেক দিন আগে ব্যথা পাইছেন এরকম, বা মাসেলে আপনি ব্যথা কমতেছে, কোমর ব্যথা বা ব্যাক পেন, হাড় ব্যথা, তার সাথে সাথে এই মাসেলকে রিল্যাক্সেশন করে। মাসেলকে কি করে? রিল্যাক্সেশন করার ক্ষেত্রে যে মাসেল টোন মানে বড় বা শক্ত হয়ে গেলে মাসেল যদি ক্রাফট করে, সেই মাসেলের বড় করে দেয়, মানে এই মাসেলটাকে রিল্যাক্স করে দেয়, এটাই বুঝাইছে আর কি, মাসেল টোন রিল্যাক্সেন্ট। তারপরে এই ট্যাবলেটটা 5 mg থেকে 10 mg, 5 mg থেকে কত mg? 10 mg দিনে 2 বার ব্যবহার করা হয়, ঠিক আছে? সতর্কতা, মৃগী মানসিক রোগী, মৃগী সতর্কতা, মৃগী রোগীকে দেওয়া যাবে না, মানসিক রোগীকে দেওয়া যাবে না। ড্রাইভার রক্ত জমা গণজমাট সাবধানতার থেকে ব্যবহার করতে হবে। ড্রাইভার রক্ত জমাট, হেমোফিলিয়া, যেটাতে রক্ত যাদের জমাট বাঁধে, সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে। রক্ত গণজমাট কি, এটা তো আমিও জানি না গো। রক্ত না, সেডেটিভ, লিভার ডিজিজ, ট্রিটমেন্ট রানিং অ্যালকোহল পেশেন্ট, ট্রিটমেন্ট রানিং অ্যালকোহল পেশেন্ট, এটা তো ট্রামাডল। আমরা কি পড়তেছি? ব্যাকলোফেন।
ব্লাড ক্লটিং ডিসঅর্ডার, ওই যে রক্ত জমাট, ঘন জমাট বাঁধে ব্লাড ক্লটিং ডিসঅর্ডার, অর্থাৎ যাদের রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়, ওই হেমোফিলিয়া, যাদের রক্ত জমাট বাঁধতে কি হয় সমস্যা হয়, ওই কথাই বলতে ঘন জমাট। ইংরেজিতে এই কথাই আছে ব্লাড ক্লটিং ডিসঅর্ডার। ব্লাড ক্লটিং ডিসঅর্ডার, যাদের রক্ত জমাট বাঁধার সমস্যা আছে তাদেরকে দেওয়া যাবে না। এরপর দেখেন নাউসিয়া, ভমিটিং, ডিজনেস, অ্যাজমা, আর্টিকেরিয়া। ঠিক আছে, এই হলো সাইড ইফেক্ট। ডোজ 10 mg 5 mg দিনে 2 বার, দিনে 2 বার। অ্যালোপিরিনল ট্যাবলেট। কি কি? তীব্র ব্যথা, দীর্ঘস্থায়ী ব্যথা। 100 ট্যাবলেট আছে 100 থেকে 300 mg, 100 mg বা 300 mg প্রতিটিতে। তীব্র ব্যথা, দীর্ঘস্থায়ী বাত ব্যথা। হাইপার ইউরেসেমিয়া, হাইপার ইউরেসেমিয়া, তীব্র হাইপার ইউরেসেমিয়া, ইউরেসেমিয়া। যেহেতু প্রস্রাবে রক্ত দাও, হাইপার বেশি পরিমাণে প্রস্রাবে রক্ত গেলে বা তীব্র ব্যথা থাকলে এই চপটপ দিতে হবে, হাইপার ইউরেসেমিয়া। সতর্কতা, যে সকল ক্ষেত্রে দেওয়া যাবে না ওষুধ সংবেদনশীলতা, লিভার ডিজিজ, যাদের লিভার ডিজিজ আছে তাদের ক্ষেত্রে। বমি বমি ভাব, মাথা ঘোরা, অবসন্ন, সামান্য শ্বাসকষ্ট, র্যাশ, চুল পড়া ইত্যাদি সাইড ইফেক্ট হতে পারে। ট্যাবলেট দেখেন দিনে 3 বার ব্যবহার করা যায় 100 mg। বাত ব্যথা জনিত রোগের আয়ুর্বেদিক ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ আছে আপনাদের? স্যার অনেকে বলে যে আয়ুর্বেদিক বা হার্বাল ওষুধের সাইড এফেক্ট কম নাই, কম। কথাটা মানে এটা বোঝার জন্য আর কি। আসলে কি আসলে কম কম, হার্বাল ওষুধের সাইড এফেক্ট কম। হার্বাল ওষুধের সাইড এফেক্ট কম, তবে যেগুলোতে স্টেরয়েড দেওয়া আছে সেগুলোতে সাইড এফেক্ট আছে। কিটোরোলাক আপনাদের বইয়ে নাই? নাই তো? আছে কিটোরোলাক? কিটোরোলাক নাই? কিটোরোলাক নাম শুনছেন? ঘুম ধরছে? কিটোরোলাক নাম শুনেন? হ্যাঁ, রোলাক, রোলাক ট্যাবলেট আছে না, রোলাক ট্যাবলেট? হ্যাঁ হ্যাঁ, কিটোরোলাক বইয়ে নাই। যাকে ইন্ডিকেশান, ইন্ডিকেশান হলো স্বল্প সময়ের জন্য তাৎক্ষণিক কিন্তু তীব্র ব্যথা। ঠিক আছে, স্বল্প সময়ের জন্য তাৎক্ষণিক কি ব্যথা? তীব্র ব্যথা, হঠাৎ করে ব্যথা, এমনভাবে ব্যথা উঠছে খুব বেশি ব্যথা করছে। বা ট্রমাটিক পেন, ট্রমাটিক পেন, কাট ইনজুরি পেন, যে কোনো ইনজুর পেনে আপনারা কিটোরোলাক ব্যবহার করতে পারবেন। এছাড়া সিভিয়ার যে কোনো পেনে, দাঁতে ব্যথা বলেন, ডিসমেনোরিয়া বলেন, এইসব পেনে আপনি কি করতে পারবেন? কিটোরোলাক ব্যবহার করতে পারবেন। কিটোরোলাক ট্যাবলেট 10 mg, কিটোরোলাক ট্যাবলেট কি 10 mg। সেম কন্ট্রাইন্ডিকেশান টেনোক্সিকাম, টেনোক্সিকামের যে কন্ট্রাইন্ডিকেশান কিটোরোলাকও সেই কন্ট্রাইন্ডিকেশান। তারপরে ট্যাবলেট 10 mg ব্যবহার করা হয় দিনে 2 বার। দিনে কয়বার? 2 বার। ইনজেকশন পাওয়া যায় 30 mg 60 mg। হ্যাঁ, দিতে পারবেন। ডাইক্লোভিয়ন দিতে পারবেন, এসিক্লোনা দিতে পারবেন, কিটোরোলাক দিতে পারবেন। যদি তাতে না হয় তাহলে আসবেন ইটোরোক্সিন। ঠিক আছে, এরপরে আসেন কি আছে আর ব্রোসিং। আমরা এখন প্রেগনেন্সি ক্যাটাগরি এগুলো কি কি আছে সেটা জানি। সময় শেষ? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক পড়বো সামনে ক্লাসে। আমরা পড়ি, লিখে নেন। ভালো লাগছে না কাজ? প্রেগন্যান্সি ক্যাটাগরিতে যে এ বি সি ডি ই আছে না, আসলে কোন ক্যাটাগরি ওরা ইউজ করা যায়? হ্যাঁ, ওইভাবে তো সহজভাবেই দেবো। হ্যাঁ, অল ড্রাগ আপনারা খুঁজে নেবেন, আমি শুধু ক্যাটাগরি বুঝে দেবো। বুঝতে পারছেন? আইন আল্লাহ, পরে যেন কাউকে জিজ্ঞাসা করতে না পারে। আমি এমন ফর্মুলা দিব, এটা যেন কাউকে আর জিজ্ঞাসা করতে লাগে যে স্যার এটা
প্রেগন্যান্সিতে ব্যবহার করব কিনা। আমরা যেহেতু এক গ্রুপ পড়ে যাব, ওই গ্রুপেরই ওই ড্রাগগুলো কোনটা কোনটা কোন ক্যাটাগরি এটা আমরা লিখে রাখবো পাশে, তাহলে আমরা বুঝতে পারবো। ড্রাগ ক্যাটাগরি অফ প্রেগনেন্সি, ড্রাগ ক্যাটাগরি অফ প্রেগনেন্সি। CAT ক্যাটাগরি লিখেন আপনারা, বা প্রথমে লিখে নেন ক্যাটাগরি A, এরপরে ক্যাটাগরি B, এরপরে ক্যাটাগরি C, এরপরে ক্যাটাগরি D, এরপরে ক্যাটাগরি X, এরপরে ক্যাটাগরি N। শেষ। জানেন আজকে জানে বলবেন জান আসে ABCDXN হুম ABCDXN ABCD ক্রস N বাই XN যেটা বলেন, ক্রস বললে এক্স বললে সমস্যা নেই, যেটা মনে রাখতে হবে। গুণ চিহ্ন একবারে গুণ কাটা। হ্যাঁ ও আমার শিববীর ভাই এলো না, শিববীর আহমেদ বাইরের ডিস্ট্রিক্টে। ও তাইলে তো হয়েছে। ক্যাটাগরি খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? কেউ জানেন? হ্যাঁ জানেন না, ঠিক আছে তাই বলে দিতেছি। আমরা প্রথম থেকে একটু শুরু করি, যত দূর যাওয়া যায় আর কি। দরকার সামনে ক্লাসে এটা দিয়া এরপরে লিস্ট ওই যে ডাইক্লোফেনাকের যে ইয়ার যে NSAID যে লিস্ট ড্রাগগুলো আছে, এই ড্রাগগুলো কোন ক্যাটাগরি ওটা লিখে দেবেন, ঠিক আছে? যে ডাইক্লোফেন কোন ক্যাটাগরি। হ্যাঁ আচ্ছা, লেকচার শিট নিলে ভালো হয় আর কি, ফার্মাকোলজি। এটা তো স্যার আমরা তো প্রাইমারি যে ট্রিটমেন্টের আওতায় নিলে অনেক সময় কনফিউশন থাকে স্যার, আসলে অ্যাপ্লাই ক্ষেত্রে কোনটা চয়েস করলে সবচেয়ে বেটার। এই ক্যাটাগরি ক্লাসিফিকেশনটা যদি দিতেন স্যার তাহলে ভালো হতো। কোনটা? মানে অ্যানালজেসিকের ক্ষেত্রে পোস্টিও আর্থ্রাইটিস আছে বা ডিসমেলেরিয়া আছে, আমরা ওইটার মধ্যে থাকলাম আর চয়েসের ক্ষেত্রে। হ্যাঁ আর অনেক সময় তো অ্যানালজেসিকের তো অভাব নাই। না আপনি কি বল, আমি বুঝি আমি স্যার বলতেছি যেমন ডিসমেলেরিয়ার ক্ষেত্রে যে অ্যানালজেসিকটা চয়েস করলে ফার্স্ট টাইম, এবং ম্যাডামে দিছে 2-3টা 4টা, এটা তো স্যার ক্লিয়ার। তো ওইটা তো রোগ পড়ালেবে, এটা তো আপনাকে যখন আমি যাব রোগে তখন আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন যে আমি ওই রোগটা পড়াইতে গেলে, যেমন ডিসমেলেরিয়া পড়াইতে গেলে কোন কোন ড্রাগের নাম আসতেছে, ঠিক আছে? ডিসমেলেরিয়া কি, ডিসমেলেরিয়া কি কি কারণে হয়, কাকে বলে, তারপরে দেখবেন যে ওইখানে আমরা 2-3টা ব্যথার ওষুধের নাম লিখে দেব। তখন আপনি এখান থেকে ওইখানে যাইতে হবে, সংযোগ আছে, ঠিক আছে? আমি মনে করেন যে জ্বর পড়াইলাম, সাপোজ কি পড়াইলাম, জ্বর। এই জ্বর কত প্রকার, জ্বর কত প্রকার, ঠিক আছে? এখন আমরা যেমন টাইফয়েড জ্বর পর্যন্ত আমাদেরকে কি জানা লাগবে, জানা লাগবে না? এখন এই টাইফয়েড জ্বর পর্যন্ত আমরা কি কি ওষুধ দিব, কি কি ওষুধ দিব, তাহলে কোন কোন ওষুধ থাকে ওই এটা একটা গ্রুপের, ওই গ্রুপের মধ্যে কোনটা ইউজ বেশি হয় সেই হিসাবে আমরা চিকিৎসা করব, বুঝলেন না? ডিসমেলেরিয়া বা এর আগে পড়াইলাম না বুকে ব্যথা, পেটে ব্যথা পড়াইলাম না, এই ব্যথাতে কোন ওষুধগুলো ইয়াগুলো দিছি আমরা, এভাবে ওটা পড়তে হবে। তাহলে ওটা রোগ পড়তে গেলে কি আপনার এই ডিজিজটা কমপ্লিট হয়ে যায় আর কি, বুঝতে পারছেন? ফার্মাকোলজির রসকস আমি বের করতে পারবো না, ফার্মাকোলজির রস আমার মতো চয়েস না, ফার্মাকোলজি পড়া ভালো লাগে। এখন এটা হলো আপনার বই অনুযায়ী আমরা কিভাবে পড়ছি, যে যেই ইন্ডিকেশনগুলো সামনে দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা ড্রাগের এক একটা ইন্ডিকেশন প্রথমে দেওয়া থাকে, ঠিক আছে? যেমন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে গেলে দেখবেন এভাবে দেওয়া থাকে। যেমন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে প্রথমে আমাদের ক্লাসিফিকেশন শিখতে হবে, তারপরে আমরা যাব কোন কোন অ্যান্টিবায়োটিকের কী কী ইন্ডিকেশন আছে, ঠিক আছে? এই ইন্ডিকেশনগুলো আপনাদেরকে এটা আপনাদের মনে রাখতে হবে জানার জন্য, ঠিক আছে? আর যদি ফার্মেসি থাকেন সবচেয়ে বেটার, সবচেয়ে বেটার হবে। ফার্মেসিতে গোটা ইয়া করলে, নাড়াচাড়া করলে ওষুধটা ক্লিয়ার হয়ে যায়। আর যখন কোন রোগের ক্ষেত্রে দিবেন কোনটা, এটা পড়তে গেলে রোগই হলো স্পেশাল,
আপনি টনসিলাইটিসে কোন অ্যান্টিবায়োটিক দিব সেটা আমি টনসিলাইটিসে আপনি লিখে দেব, ওইখানে তখন আর আপনার টেনশন করা লাগবে না যে এখানে ফ্লুকোক্সাজিন দিব না সেফট্রাটিন দিব, এই টেনশনটা আর করা লাগবে না, কনফিউশন কাটানো। কনফিউশন কেটে যাবে। ঠিক আছে, শীট করা তো সম্ভব, এতগুলো শীট করে দাও। বেশ, রোগগুলা যদি ইয়া করেন দেখি তাহলে আমি চিন্তা ভাবনা করি, লিখতে হবে সব কম্পিউটারে লিখতে হবে, তাছাড়া তো উপায় নেই। সেটা দেওয়া কথা আছে। অনেক দূরত্বের পত্রে দাঁড়ায় নিতে লাগছে, হ্যাঁ, অনেক দূরত্বের পর দাঁড়ায়। আপনি এই শীট আমি দিছি, এই শীটটা যেমন দিছি, এই যে এই শীটটা অনেক গুরুত্বপূর্ণ, আপনার অনেক দূরের জিনিস, এই যে এইটা অনেক দূরের জিনিস, এটাও আমি অনেকে ওই শীট করে লিখে দিই যে ডাইক্লোফেন কোনটা কোন ক্যাটাগরি, এনএসআইডি কোন ক্যাটাগরি, এটাতে। এখন আমি কি করছি, এটাতে আপনারা আমার মাথায় হয়েছে বা আমরা লেখা আছে যে ড্রাগ পড়বো ওই পাশে আমরা লিখে রাখবো এই গ্রুপের এই ওষুধ, তাহলে আপনার ড্রাগের নামও মুখস্থ হয়ে গেল, তার সাথে সাথে ক্যাটাগরিও আমার জানা হয়ে গেল যে অ্যানালজেসিক এতগুলো ওষুধ আছে, এইগুলো ওষুধ ABC লিখে রাখলে আপনি বুঝতে পারবেন যে কোন ওষুধটা দিতে পারবো কোন ওষুধটা দিতে পারবো না। এভাবে আমি সহজ করে আনার চেষ্টা করতেছি। এখন আপনারা কি বুঝতেছেন যে স্যার বক বক করে যাচ্ছে নাকি, আমি কিছু বুঝতেছি না, অনেকে তো ঘুমাচ্ছে। ঠিক আছে, কিছু শিখতে পারতেছে, বইটা মাঝে তো অনেক কিছু নাই, অনেক কিছুই নাই প্র্যাকটিক্যাল মধ্যে, আমি তারপরে বুঝতে পারিনি, বইটা নিয়ে যে আমি বসবো তারপরে বুঝতে পারতেছি না। একটা কথা বলে আমি যে বইলে আমি বসাই হচ্ছে না, আমার সময় হচ্ছে না, বইলে আরো বসতে হবে ফার্মাকোলজি। আচ্ছা আসেন এখানে আমি একটু বুঝা দিই, তারপরে সামনে ক্লাসে আমি আরো পরিষ্কার করে দেবো। ক্যাটাগরি ABCDXN, ঠিক আছে, ক্যাটাগরি ABCDXN, এই ক্যাটাগরিটা দিয়েছে USFDA। ইউএস কে দিয়েছে যদি কেউ জিজ্ঞাসা করে, এটা কই পাইলে? USFDA। ইউএস মানে কি? ইউনাইটেড স্টেট। ঠিক আছে, FDA ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন, ইউনাইটেড স্টেট ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন থেকে আমাদের জন্য এই ক্যাটাগরি বর্ণনা করেছে। বুঝতে পারছেন? কে দিয়েছে? ইউনাইটেড স্টেট, ইউনাইটেড, বুঝে গেছে, ড্রাগ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন। তাদের রিসার্চ হলো এই প্রেগনেন্সিতে কোন জিনিসগুলো, কোন ড্রাগগুলো অপরিহার্য বা কোন ড্রাগগুলো ব্যবহার করা যাবে না, মানে পরিত্যক্ত। এই যে কতগুলো ড্রাগ আছে, এই ড্রাগগুলো নিয়ে তারা রিসার্চ করছে। রিসার্চ করে তারা আমাদের সামনে এই ক্যাটাগরিগুলো এনে দিয়েছে যে এই ক্যাটাগরি এইভাবে আমরা তাহলে এই ক্যাটাগরি ব্যবহার করতে পারবো, কারণ এই ক্যাটাগরি এই কাজ করেছে, এই জন্য আমরা এই ক্যাটাগরি ব্যবহার করতে পারবো। যেমন দেখেন আমি বর্ণনা করি যে এই ক্যাটাগরি কি। এই ক্যাটাগরি হলো এই ড্রাগ, এই ক্যাটাগরিতে যত ড্রাগ আছে, মানে যে ড্রাগের পাশে দেখবেন এ লেখা আছে, যদি লেখেন প্রেগনেন্সি ক্যাটাগরি তখন লেখা থাকবে ABCD। দেখছেন নি কেউ এরকম লেখা দেখছেন যে প্রেগনেন্সি লেখা ক্যাটাগরি সি, প্রেগনেন্সি লেখা ক্যাটাগরি কি দেওয়া আছে? সি দেওয়া আছে, এই বইয়ে দেওয়া নাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সি দেওয়া আছে। এখন এই সি বলতে কি বুঝাইছে, এ বলতে কি বুঝাইছে, তাই তো? এই এ ক্যাটাগরির ড্রাগগুলো প্রেগনেন্সি ক্যাটাগরি, অর্থাৎ প্রেগনেন্সি, হিউম্যান প্রেগনেন্সি অ্যান্ড অ্যানিম্যাল প্রেগনেন্সি, মানে দুই প্রেগনেন্সিতেই ব্যবহার করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে, স্টাডি করা হয়েছে। ঠিক আছে, মানুষের ক্ষেত্রেও প্রাণীর ক্ষেত্রে। বোঝা গেছে কোন ক্যাটাগরি? এ ক্যাটাগরি। কোন ক্যাটাগরি? এ ক্যাটাগরি। স্টাডি করে দেখা গেছে এই ক্যাটাগরি বা এ ক্যাটাগরির ড্রাগগুলো, এই শ্রেণীর ড্রাগগুলো মানুষের প্রেগনেন্সি এবং অ্যানিম্যাল প্রেগনেন্সিতে, প্রেগনেন্সি মায়ের এবং বাচ্চার উপর কোনো ধরনের ইফেক্ট, সাইড ইফেক্ট বা খারাপ প্রতিক্রিয়া ফেলে না। অর্থাৎ যে ড্রাগগুলো দুই শ্রেণীর, মানে অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান, মানুষ এবং পশু, দুই প্রেগনেন্সিতেই স্টাডি করা হয়েছে, করে দেখা গেছে এইটা ফিটাস মানে বোঝেন, ভ্রূণ, কি ভ্রূণ, গর্ভবতীর মায়ের পেটে কি থাকে প্রথমে? ভ্রূণ বা বাচ্চা বা ফিটাল, যেটা কি বলি, ওই ভ্রূণের উপর অথবা প্রেগনেন্সি মায়ের উপর কোনো ধরনের ইফেক্ট ফেলে না। যে ওষুধগুলো ফেলে না দুইটাতে, ওই ওষুধগুলোকে
ফেলানো হয়েছে এ ক্যাটাগরির মধ্যে। এখন আমরা জানতে হবে, মনের এখন ইচ্ছা জাগলো, তাহলে এই এ ক্যাটাগরির ড্রাগগুলো কোনগুলো, কি মনের ইচ্ছা জাগলো নি? হ্যাঁ, এ ক্যাটাগরির ড্রাগগুলো কোনটা। এরপরে দেখেন বি ক্যাটাগরি, তখন আমরা যখন যাব ওই ড্রাগগুলো খুঁজে নেব। কারণ কি, আমরা যদি এভাবেই পড়ি যে ব্যথার ওষুধ কি কি আছে, ব্যথার ওষুধ কি কি আছে, তাহলে এতগুলো ব্যথার ওষুধ আছে, দেখি তো এ ক্যাটাগরির ড্রাগগুলো আছে কি ব্যথার ওষুধ, তখন আমরা বুঝতে হবে। যদি আমরা এই ক্যাটাগরির পাই তাহলে আমার অন্যদিকে যাওয়ার দরকার নাই, কারণ এটা তো সবার জন্যই সেফ, মানে 2 পরীক্ষাতেই পাওয়া গেছে। বোঝা গেছে কথা? কঠিন কঠিন কথা মনে হচ্ছে? সহজ করে আমি দিতেছি, দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। বি ক্যাটাগরি স্টার্ট, বি ক্যাটাগরির ড্রাগগুলো, এই ক্যাটাগরির ড্রাগগুলো অনলি এনিম্যাল প্রেগনেন্সি, অনলি হিউম্যান প্রেগনেন্সিতে ট্রায়াল করা হয়নি বা স্টাডি করা হয়নি। এনিম্যাল প্রেগনেন্সিতে দেখা গেছে বা এনিম্যাল প্রেগনেন্ট দেখা গেছে এই ক্যাটাগরির ড্রাগগুলো ফিটাস এবং মায়ের উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি, ক্ষতিকর প্রভাব পড়েনি। জোরদার কে বেশি হইল? বোঝা গেছে? বি ক্যাটাগরি অনলি এনিম্যাল স্টাডি, অনলি কোন স্টাডি? এনিম্যাল স্টাডি। তো দেখা গেছে ভ্রূণের উপর কোনো ক্ষতিকর সাইড এফেক্ট ফেলে না। তাহলে এই ক্যাটাগরির ড্রাগগুলো আমরা কি ব্যবহার করতে পারবো? বি ক্যাটাগরির ড্রাগগুলো কি ব্যবহার করতে পারবো? সি ক্যাটাগরির ড্রাগ, সি ক্যাটাগরির ড্রাগগুলো সেম, অনলি এনিম্যাল, অনলি এনিম্যাল প্রেগনেন্সি স্টাডি করে দেখা গেছে, হ্যাঁ এনিম্যাল প্রেগনেন্সি স্টাডি করে দেখা গেছে এইটা ভ্রূণের উপর কিছু সাইড ইফেক্ট ফেলে, কিছু সাইড ইফেক্ট ফেলে, কিছু সাইড ইফেক্ট ফেলে, যেমন টেরাটোজেনিক ইফেক্ট, বাচ্চার কোনো অংশ সমস্যা হতে পারে, অথবা বাচ্চা বহু হতে পারে, অথবা বাচ্চার যে ডেভেলপ প্রক্রিয়া, বাচ্চা যে মাসে মাসে বড়, দিনে দিনে বড় হবে, এই প্রক্রিয়াতে কি হচ্ছে? বাধাগ্রস্ত, বাধা দিয়েছে, এই প্রক্রিয়াতে কি হয়েছে? বাধাগত হয় এই সি ক্যাটাগরির ড্রাগগুলো ইউজ করলে। এটাই অ্যানিমাল প্রেগনেন্সিতে যখন ক্যাটাগরিতে এই সমস্যা হয়ে গেছে, তখন আর হিউম্যান প্রেগনেন্সিতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এই সি ক্যাটাগরির ড্রাগগুলো আমরা প্রেগনেন্সিতে প্রথম ভ্রূণের উপর যে ক্ষতিটা ডেভেলপের ক্ষতি করে, সেই ক্ষতিটার জন্য আমরা সি ক্যাটাগরির ড্রাগগুলো ইউজ করতে চাই না বা চাই না। আমাদের পর্যায়ে তো মানে নিষেধই, যদি এখন কি বেনিফিট রেশিও, কি রেশিও? বেনিফিট, উপকার, মানে বাচ্চার ক্ষতি, মা আগে বাচ্চা আগে না, মা আগে এরকম না, মায়ের জীবন বাঁচাতে হবে না, বাচ্চার ইয়ে করতে হবে। কারণ মা অসুস্থতায় মানে মারাই যাবে এক কথায়, এমন অসুস্থ হয়েছে। ওই ওষুধটা এ ক্যাটাগরি নাই, ওই গ্রুপের এ ক্যাটাগরিও নাই, বি ক্যাটাগরিও নাই, কিন্তু সি ক্যাটাগরি আছে। কিন্তু এই পর্যায়ে তখন কি করবে? হিসাব করবে, তখন একজন বিশেষজ্ঞ গাইনিকোলজি বা জায়গা যিনি কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? ডি ক্যাটাগরির ড্রাগগুলো, এটাতে অ্যানিম্যাল প্রেগনেন্সিতে দেখা গেছে হিউম্যানের কোনো কথা আর আসবে না, একটাতে হিউম্যানের কথা আসবে। ডি ক্যাটাগরির ড্রাগগুলো দেখা গেছে যে কোনো ধরনের টেরাটোজেনিক ইফেক্ট, অর্থাৎ বাচ্চার কোনো অংশ ক্ষতি হতে পারে, বাচ্চা হাবাগোবা হতে পারে, এরম আর কি। আর এটাতে বাচ্চার ডেভেলপমেন্টে বাধাগ্রস্ত হয়। ঠিক আছে? আর ডি ক্যাটাগরিতে যে কোনো ধরনের টেরাটোজেনিক ইফেক্ট বলা হয়, এই ইফেক্টগুলো পড়তে পারে। ঠিক আছে? ডি ক্যাটাগরির ড্রাগগুলো, তখন আমরা এই ডি ক্যাটাগরির ড্রাগগুলো কি ব্যবহার করতে পারবো? আমাদের ব্যবহার করার কোনো ক্ষমতা নাই। এক্স ক্যাটাগরি, যেইটা খাইলে বাচ্চা নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে, মানে অ্যানিম্যাল প্রেগনেন্সিতে ব্যবহার করছে, দেখছে যে গর্ভপাতও হতে পারে, অ্যাবর্শন হতে পারে। যেমন কেউ যদি প্রেগনেন্সির প্রথম 3 মাসের মধ্যে মিসোপোস্টাল খায়, এমএম কিট নাম শুনছেন না? এমএম কিট, টেট্রাসাইক্লিন নাম শুনছেন নেই? এগুলো দেয় না বাচ্চা নষ্ট করার জন্য। এই ড্রাগগুলো কি? ক্রস, এগুলো খাইলে অ্যাবর্শন হয়ে যাবে। হ্যাঁ, এটাগুলো এক্স বা ক্রস বলে, এটাকে অ্যানিম্যালে কি হয়ে যাবে? তাহলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। তাহলে এটা কি দিতে পারবেন প্রেগনেন্সি ক্যাটাগরিতে? দিতে পারবেন না। আর নট ক্লাসিফাই, এই ক্যাটাগরির ড্রাগগুলো এখন পর্যন্ত কি হয় নাই? পরীক্ষাই হয় না। যেমন আমাদের আপডেট ওষুধগুলো আছে, তারপরেও আমরা ব্যবহার করি। কি ব্যবহার করি জানেন? দেখবেন টাইমোনিয়াম মিথাইল সালফেট ব্যবহার করে না? নট ক্লাসিফাই। এলজিন ব্যবহার করি কি করে না? করি। এই ক্যাটাগরির ড্রাগগুলো আমরা ব্যবহার করতে পারবো, তবে যদি ওই এ আর বি থাকে, আমরা ওটাকে নিশ্চিত করে এ ক্যাটাগরির এই এন ক্যাটাগরির ক্লাসগুলো আমরা কি ব্যবহার করতে পারি। কিন্তু এখানে কি নাই?
পরীক্ষা হয় নাই। এই হইলো ক্যাটাগরি। কি খুব কঠিন লাগছে? সামনের দিনে বলে দেবো, এখান থেকে শুরু হবে। যত ওষুধ আছে আর কি, হ্যাঁ, তাহলে এটা লিস্ট দিতে হবে। একটা শীট দিবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তাইলে একমাত্র প্রেগন্যান্সি ক্যাটাগরি এ বাই সি, এ আর বি, বি আর সিটা যখন দিয়ে যাব তখন প্রথম টাইমিস্টারে, ও আবার প্রেগন্যান্সি টাইমিস্টার আছে আরেকটা, বলছি আরেকটা শেষ। আর এখান থেকে শুরু করব, সামনে ক্লাস আমি এখান থেকে শুরু করব। ঘুমান আর যেই করেন পরিষ্কার হয়ে যেতে হবে অন্তত ক্যাটাগরি, যাতে আর কোনো চিন্তা করা না লাগে এই ওষুধ দিব কি না, কাশি হয়েছে এই ওষুধ দিব কি না, মনে হয় না? যারা ওষুধ দেন এই ওষুধ দিব কি না, মনে হয়নি? কনফিউশন না থাকে। হ্যাঁ, কোনো কনফিউশন না থাকে। তাহলে বি আমরা প্রেগন্যান্সিকে টাইমস্টারে ভাগ করা হয়। কয় টাইমস্টার? 3 ট্রাইমেস্টার, 3 টাইমস্টার। কয় টাইমস্টার? 1 টাইম, ফার্স্ট টাইমস্টার, সেকেন্ড টাইমস্টার, থার্ড টাইমস্টার। 3 মাস করে, 3 মাস করে 1 টাইমস্টার, 3 মাস করে 1 টাইমস্টার। দেখবেন কোনো ড্রাগের ক্যাটাগরিতে লেখা থাকবে C+D। বুঝতে পারছেন? শেষ করে দিচ্ছি, লেখা থাকবে। তাহলে সামনে ক্লাস থেকে আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? যান। ও এখানে কে শীট পান নাই, টাকা দিচ্ছেন? এ আল্লাহ, সবাই দেখেন তো আপনার নাম আছে নি? খারাপ নাম দেওয়া আছে স্যার, নোমান হোসেন। টাকা দিচ্ছেন? বসেন বসেন বসেন, যারা পাইছেন চলে যান। এই শীট নিয়ে তো কথাই হলো না। কে চাইছে স্যার, নাম কি স্যার? নোমান হোসেন। আপনি দিচ্ছেন টাকা? তো টাকা দিয়ে দেন আপনার, আপনি হ্যাঁ। নুমান ভাই একটা, নুমান ভাই আপনার টাকা ফেরত পাইছেন।